তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি জিপার্স ক্রিপার্স 3 মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে চিন্তা করুন, এমন একটা ভয়ঙ্কর রাক্ষসের কথা যে কিনা 23 বছর পরে 23 দিনের জন্য শিকার করতে আসে, যাকে গুলি করেও শেষ করা যায় না। আর সে মানুষদেরকে মারার জন্য এমন টেকনিক ইউজ করে যেগুলো কিনা বর্তমান সময়ের বড় সায়েন্টিস্টরাও হয়তো বা পারবে না। যার মানে বুঝতেই পারছেন তার থেকে বেঁচে থাকাটা হবে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। আর এমনই একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে বানানো হয়েছে আজকের এই ভিডিওটা। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কিছু ইয়াং ছেলে একটা জঙ্গলের মধ্যে বাইকিং করছিল। যখন তারা বাইকিং করতে করতে জঙ্গলের একটু মাঝখানে চলে আসে, তখন তারা সামনে একটা ভয়ঙ্কর রকমের ট্রাক দেখতে পারে। তারা ট্রাকটা দেখার পরে আস্তে করে ট্রাকের দিকে যাওয়া শুরু করে। তবে তারা এই ব্যাপারটা একেবারেই জানতো না যে এই ট্রাকের মধ্যে কত ভয়ঙ্কর কিছু তাদের জন্য অপেক্ষা করছে। কারণ এই ট্রাকটা ছিল আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষসের, যার নাম ছিল ক্রিপার। তবে এরপরে তারা নিজেদের মধ্যেই মারামারি করা শুরু করে দেয়। আমরা দেখতে পারি লুক নামের একটা ছেলে একটা পাথর নিয়ে যখন ট্রাকের গ্লাসের উপরে মারে, তখন গ্লাসের তো কিছু হয়ই না, বরং এই গ্লাসের সাথে পাথরটা লেগে উল্টো এসে তার মাথায় লেগে যায়। আর তখনই কার্ক নামের একটা ছেলে কোনো রকমে ট্রাকের পেছনের দরজাটাকে খুলে ফেলে। তবে এইটার মধ্যে তারা একটা হোয়াইট ব্যাগ পেয়ে যায়। যেই ব্যাগটা দেখে তারা বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো একটা মানুষের লাশ আছে। তাছাড়া এটা থেকে অনেক দুর্গন্ধও বেরোচ্ছিল। এগুলো দেখার পরে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ একটা জলজ্যান্ত লাশ তাদের সামনে পড়েছিল। তবে তখনই হঠাৎ করেই ট্রাকের দরজাটা বন্ধ হয়ে যায়। এতে করে তারা সবাই প্রচণ্ড ভয় তো পেয়ে যায়, বরং তারা এখান থেকে তাদের মোটরসাইকেল নিয়ে দৌড়ে পালিয়ে চলে যায়। তবে তখনই সেই গাড়িটার পেছন থেকে একটা ভয়ঙ্কর রশির মতো জিনিস বেরিয়ে আসে, যেটার মাথায় ধারালো একটা ছুরি ছিল, যেটা কিনা গিয়ে সরাসরি কার্কের পায়ের মধ্যেই ঢুকে পড়ে। যদিও সৌভাগ্যক্রমে তার বন্ধুরা এমন অবস্থায় তাকে ফেলে রেখে চলে যায়নি। তারা তার সাহায্য করার ট্রাই করে। তারা তাকে কোনো রকমে কাঁধে ভর দিয়ে দাঁড়া করানোর ট্রাই করে। আর এরপর তারা সাহায্যের জন্য কাউকে ফোন দেওয়ার ট্রাই করে। তবে যেহেতু তারা ঘন জঙ্গলের মধ্যে ছিল, এই জন্য এখানে তারা নেটওয়ার্ক পর্যন্ত পাচ্ছিল না। যদিও এরপরে তারা সবাই মিলে হাতের সাহায্যে কার্কের পায়ের থেকে ছুরিটা বের করার ট্রাই করে। তবে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না, কারণ ছুরিটা তার পায়ের মধ্যে অনেকটা বেশি ঢুকে গিয়েছিল। তবে ভয়ঙ্কর ব্যাপারটা তো তখন শুরু হয়ে যায় যখন এই রশিটা অটোমেটিকলি তাকে তার দিকে টানা শুরু করে। আর এগুলো দেখার পরে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাদের মধ্যে একটা ফ্রেন্ড তো বাইক নিয়ে সেখান থেকে পালিয়েও চলে যায়। তবে এখনও 2টা ফ্রেন্ড কার্কে সঙ্গ দেওয়ার জন্য এখানে রয়ে যায়। এখন এই রশিটা টানতে কার্ককে একেবারে ট্রাকের কাছে নিয়ে আসে। আর এতে করে কার্ক প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তার বন্ধুদেরকে বারবার করে বলছিল কারো কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য। তবে যখনই সাহায্যের জন্য তার একটা বন্ধু ফোন বের করে, তখনই হঠাৎ করেই উপর থেকে একটা লাশ এসে তাদের সামনে পড়ে। এটা দেখার পরে তারা কিছু একটা বলতে যেত, তার আগেই পাখাওয়ালা একটা ভয়ঙ্কর মনস্টার আকাশ থেকে সোজা এসে ট্রাকটার উপরে দাঁড়া হয়। এইটা দেখার পরে তো তাদের অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় যে তারা নিজের জীবন বাঁচানোর জন্য কারকে এখানে রেখে দিয়েই দৌড়ে পালিয়ে চলে যায়। তবে এইটা দেখার পরে ক্রিপার দ্রুত ট্রাকের দরজার সামনে আসে। আর দরজা খুলে যখনই সে হাত পাতে, তখনই একটা চাকু তার হাতের সামনে চলে আসে। আর এরপরে এইটা দিয়ে সে সেই 2টা ছেলেকে মারার জন্য নিশানা লাগানোর ট্রাই করে। আর একটু পরে যখন সে এটাকে ছুঁড়ে মারে, তখন একবার মারাতেই তাদের দুজনের শরীরের মধ্যে জিনিসটা ঢুকে যায়, যেই জন্য কতক্ষণ ব্যথায় কাতরানোর পরে তাদের দুজনেরই সেখানে মৃত্যু হয়ে যায়। তো এরপরে ক্রিপার তার ছুরিটা সেখান থেকে বের করে আবারও এনে জায়গা মতো রেখে দেয়। আর এরপর সে তার পরবর্তী শিকারের জন্য প্রিপারেশন নেওয়ার ট্রাই করে। তবে তখনই ক্রিপারের নাকের মধ্যে স্ট্রং কিছু স্মেল চলে আসে। এতে করে সে বুঝতে পারে যে আশেপাশেই কোনো একটা মানুষ আছে। আসলে এইটা ছিল কার্কের সেই 4 নম্বর বন্ধু, যে কিনা আগেই পালিয়ে চলে গিয়েছিল। আর এরপরে ক্রিপার তার নাকের পাওয়ারের ইউজ করে সে কোথায় আছে এটা খুঁজে বের করে ফাইনালি তাকেও গিয়ে সেখানে শেষ করে দেয়। আর তখন এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার করা হয় যে এই ক্রিপারগুলো পুরো 23 বছর পর পৃথিবীতে আসে। আর পুরো 23টা দিন ভয়ঙ্কর রকম করে তারা মানুষদের মারে। তো এরপরে রাতের বেলায় ক্রিপারের এই ট্রাকটা পুলিশ পেয়ে যায়। আর যখন তারা এটা খুলে চেক করে, তখন তারা এখানে অনেকগুলো লাশ পেয়ে যায়। আসলে এখানে এতগুলো লাশ দেখার পরে পুলিশটাও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। না জানি এখানে কত মানুষের ডেড বডি, গলা পচা মাংস, কত মানুষের হাড় পড়ে আছে। আর যখন একটা অফিসার আরও একটু ভালো করে চেক করার জন্য এটার মধ্যে তার হাতটা ঢুকিয়ে দেয়, তখনই সেই ভয়ঙ্কর দরজাটা বন্ধ হয়ে যায়, যেই জন্য অফিসারের সিনাটাই কেটে যায়। আসলে কেউ এটা চিন্তাও করেনি যে এত পুরনো ভাঙাচোরা একটা ট্রাকের মধ্যে এতগুলো ফাঁদ তাদের জন্য লুকিয়ে আছে। আর এই দরজাটার জন্য এখন তারা চাইলেও ভেতর থেকে লাশগুলোকে বাইরে বের করতে পারবে না। আর এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করে শেফ ডেভিড একটু বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। তবে এর একটু পরে আমরা দেখতে পারি এখানে আরও কিছু পুলিশ অফিসার চলে আসে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে সরকার আসলে এই ক্রিপারকে ধরার জন্য একটা স্পেশাল পুলিশের স্কোয়াড বানিয়েছিল, যাদের ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন ড্যান। এরপরে যখন ড্যান আর ডেভিড এখানের কেসটা নিয়ে আলোচনা করছিল, তখন বাকি পুলিশ অফিসাররা গিয়ে সেই দরজাটাকে খোলার ট্রাই করছিল।
তবে তখনই ট্রাকের মাঝখান থেকে সেই চাকুওয়ালা রশিটা আবারও গিয়ে আক্রমণ করে দেয়, যেখানে ড্যান কোনো রকমে মরতে মরতে বেঁচে যায়। আর এত ভয়ঙ্কর একটা আক্রমণ দেখার পরে এখন আর কেউই ট্রাকের কাছে যাওয়ার সাহস করছিল না। এরপরে ডেভিড এসে ড্যানকে খবর দেয় যে এখন পর্যন্ত ক্রিপার 3টা পুলিশ অফিসার এবং অনেকগুলো নির্দোষ মানুষকে খুন করেছে। আর এর একটু পরেই একটা পুলিশ অফিসার এসে তাকে জানিয়ে দেয় যে ক্রিপারের যেই ট্রাকটা ছিল সেটাকে টো করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এইটা শোনার পরে ক্যাপ্টেন ড্যান একটু বেশি রাগ করে ফেলে, কারণ সেইটা খুব ভালো করেই জানতো যে ক্রিপার যেই কোনো ওয়েতে তার ট্রাকটা উদ্ধার করেই ছাড়বে, যার মানে যেই ভ্যান ড্রাইভার এটাকে টো করে নিয়ে যাচ্ছে তার জীবনটা ঝুঁকির মধ্যে আছে। ক্যাপ্টেন ড্যান দ্রুত অফিসার ডেনা আর সেই ট্রাকের ড্রাইভার ফ্র্যাঙ্ককে কল দেয়। তবে যতক্ষণে সে কল দিয়েছে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ক্রিপার অলরেডি তার কুড়াল নিয়ে সেই পর্যন্ত চলে এসেছে। আর সে এক কোবেই তার ট্রাকটা সেই ট্রাক থেকে আলাদা করে ফেলে। আর এইটা দেখার পরে ফ্র্যাঙ্ক দ্রুত ব্রেক করে তার ট্রাকটা থামিয়ে ফেলে। আর যখন অফিসার ড্যানা এবং ফ্র্যাঙ্ক বাইরে বেরিয়ে চেক করে তখন তারা দেখতে পারে ক্রিপার অলরেডি তার ট্রাকের উপরে দাঁড়িয়েছিল আর সে খুবই রাগ নিয়ে তাদের দিকে তাকিয়েছিল। আর তখন তারা দেখতে পারে যে আসলে ক্রিপারের ট্রাকটার ড্রাইভার ছাড়াও চলতে পারে। আর এটা দেখার পরে তারা দুজনেই পুরোপুরি শকড হয়ে যায়। তবে যেহেতু এখন ক্রিপার তার ট্রাকটা পেয়ে গেছে, এই জন্য সে তাদের কোনো ক্ষতি না করেই হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এখন ড্যানার ফ্র্যাঙ্কের মনে হচ্ছিল যে হয়তোবা তাদের জীবনটা সেভ হয়ে গেছে। তবে আসলে একটু পরে ক্রিপারের ট্রাকটা আবার ওইদিকে ব্যাক করা শুরু করে। এটা দেখার পরে তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়, বিশেষ করে ফ্র্যাঙ্কের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তবে এই ট্রাকটা একটু সামনে এসেই দাঁড়া হয়ে যায়। তবে আশেপাশে অনেকক্ষণ খোঁজার পরেও তারা কোনো জায়গায় ক্রিপারকে দেখতে পাচ্ছিল না। যখন তারা চারপাশে চেক করা শুরু করেছিল তখনই হঠাৎ করেই ক্রিপার আকাশ থেকে এসে ফ্র্যাঙ্কের উপর আক্রমণ করে। এটা দেখার পরে ডিনা তাকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাকে শ্যুট করার ট্রাই করে। তবে ক্রিপার তাকে আঙ্গুলের ইশারা দিয়ে বলে দেয় যে এই বন্দুক দিয়ে আসলে তার তেমন কোনো ক্ষতি হবে না। এই জন্য ডেনা এতটাই ভয় পেয়ে যায় যে সে তার উপরে শ্যুট পর্যন্ত করতে পারে না। এই জন্য ক্রিপার তার চোখের সামনে থেকে ফ্র্যাঙ্ককে উঠিয়ে নিয়ে যায়। আর বেচারি ডেনা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তার আর কিছুই করার থাকে না। আর খুব শীঘ্রই যখন এখানে ড্যান আর ডেভিড চলে আসে তখন তারা দেখতে পারে ডেনা প্রচণ্ড ভয় পেয়ে ড্রাইভার সিটের মধ্যে আঁটোসাঁটো হয়ে বসেছিল। তো এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি একটা কাক এসে একটা ঘরের সামনে দাঁড়ায়। আর তখন সেই ঘর থেকে একটা বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে। আসলে এই মহিলার নাম ছিল গেলান। আর গেলান বাইরে এসে একটা গাছের দিকে তাকিয়েছিল। তখন সে গাছের এখানে একটা লোককে দেখতে পারে যে কিনা তাকে ইশারা করে তার দিকে ডাকছিল। তবে তাকে দেখার পরে গেলান প্রচণ্ড আপসেট হয়েছিল। আসলে এটা কোনো মানুষ ছিল না, এটা ছিল তার মৃত ছেলে কেনির আত্মা। আসলে আজ থেকে 23 বছর আগে যখন ক্রিপার এসেছিল তখন কেনি রাস্তার মধ্যে দেখতে পেয়েছিল ক্রিপার একটা লোককে ধরে নিয়ে যাচ্ছে। এই জন্য সে দ্রুত গাড়ি থেকে বেরিয়েছিল আর সেই লোকটাকে বাঁচানোর ট্রাই করেছিল। তবে ততক্ষণে ক্রিপার আকাশে উড়ে গিয়েছিল, কিন্তু হঠাৎই একটা হাত এসে সোজা তার সামনে পড়েছিল। আসলে এই কাটা হাতটা আর অন্য কারো ছিল না, এটা ছিল ক্রিপারের হাত। তবে কেনি দেখতে পারে হাতটা কেটে যাওয়ার পরেও এখন পর্যন্ত হাতটা নড়াচড়া করছিল। আর তখন আমরা আকাশে অনেক অনেক কাক দেখতে পারি। আর তখন এগুলো দেখার পরে কেনি দ্রুতই হাতটা নিয়ে সোজা তার বাসার কাছে চলে যায় আর সেখানে একটা গাছের কাছে গর্ত করে সেটাকে পুঁতে ফেলে। এখন যেহেতু 23 বছর পরে আবারও ক্রিপার ব্যাক করেছে, এই জন্য কেনি খুব ভালো করেই জানতো যে এখন ক্রিপার যেই কোনো মূল্যে তার সেই কাটা হাতটা নেয়ার জন্য অবশ্যই আসবে। এই জন্য সে তার মাকে সাবধান করে বলে দেয় যে দ্রুত তুমি আমার ভাতিজি অ্যাডিসনকে নিয়ে এখান থেকে চলে যাও, না হলে ক্রিপারের পরবর্তী শিকার তোমরাই হতে যাচ্ছ। পরদিন সকালবেলা যখনই অ্যাডিসন তার ঘোড়ার জন্য খাবার কিনতে যায় তখন তার যেহেতু আগে থেকেই অনেক টাকা বাকি ছিল, এই জন্য এখানে তারা খাবার দিতে না করে দেয়। এই জন্য অ্যাডিসন প্রচণ্ড মন খারাপ করে যখনই যাওয়ার ট্রাই করে তখন আমরা দেখতে পারি এখানে যেই দোকানদারের ছেলে ছিল যার নাম ছিল বার্ডি, তার অ্যাডিসনের জন্য অনেকটা মায়া লাগে, কারণ সে অনেক আগে থেকেই অ্যাডিসনকে পছন্দ করত। এই জন্য সে নিজে থেকেই চিন্তা করে যে যেই কোনো মূল্যে সে অ্যাডিসনের সাহায্য করবে। এই জন্য সে তার বাবাকে না বলেই লুকিয়ে অ্যাডিসনের ঘোড়ার জন্য অনেকগুলো খাবার নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর যখন অ্যাডিসন এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে একটু বেশি লজ্জায় পেয়ে যায়। এরপরে সে তার কাছে প্রমিস করে যে আমি খুব দ্রুত সময়ের মধ্যেই তোমাদের টাকা ব্যাক করে দেওয়ার ট্রাই করব। তবে আমরা দেখতে পারি বাড়ি এগুলোতে একেবারেই কেয়ার না করে অ্যাডিসনের সঙ্গে এই সমস্ত খাবারগুলো তাদের ঘোড়াকে দেওয়ার জন্য যায়। তবে যাওয়ার সময় রাস্তায় তারা দেখতে পারে যে একটা ঘোড়ার খামার থেকে ভয় পেয়ে অনেকগুলো ঘোড়া পালিয়ে যাচ্ছিল। আর যখন বার্ডি বেরিয়ে চেক করার ট্রাই করে তখন সে দেখতে পারে যে এই খামারের মালিক অনেক বেশি ভয় পেয়ে গাড়ির নিচে লুকিয়ে আছে। তাছাড়া এখানের যেই কর্মচারীরা ছিল তারা ভয়ে ট্যাঙ্কের নিচে লুকিয়ে পড়েছে। আসলে তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা হয়তো বা কোনো ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। তবে তখনই এখানের মালিক বার্ডিকে বলে দ্রুত পুলিশকে কল দিয়ে তাদেরকে এখানে আসতে বলো। আর যখনই বার্ডি কারের মধ্যে গিয়ে পুলিশকে কল দেওয়ার ট্রাই করছিল তখনই তাদের জানালায় একটা রক্তাক্ত মানুষ চলে আসে, যাকে দেখার পরে তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে এরপরে তারা কিছু একটা বলতো বা করতে যেত তার আগেই সেই মানুষটাকে কেউ একজন মেরে ফেলে। আর তখনই তাদের মাথার উপরে একটা ভয়ঙ্কর রকমের ছায়া ঘোরাঘুরি করা শুরু করে।
এখন তারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে এই কাজটা আর অন্য কারো না, এটা হচ্ছে গিয়ে ক্রিপারের কাজ, যে কিনা ট্যাঙ্কের নিচে লুকিয়ে থাকা সেই 2টা লোককে ধরতে এসেছিল। এই জন্য যখনই তারা গাড়ির পেছনের দিকে তাকায় তখন তারা দেখতে পারে যে ক্রিপার সেই 2টা লোককে ধরে মারার ট্রাই করছে। তবে একটু পরেই সেই লোক 2টাকে সে ছেড়ে দেয়, আর তখন তারা প্রচণ্ড ভয় পেয়ে গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। তবে যখন আবারও তারা পেছনের দিকে তাকায় তখন তারা দেখতে পারে ক্রিপার কোথায় যেন গায়েবই হয়ে গেছে। আসলে বাড়ি চাচ্ছিল কোনো রকমের ট্রাকটাকে স্টার্ট করে দ্রুত এখান থেকে পালিয়ে যেতে, তবে কোনোভাবেই ট্রাকটা স্টার্ট হচ্ছিল না। আর তখনই এখানে তাদের সামনে ক্রিপার চলে আসে, যে কিনা এসেই তার চোখটা বন্ধ করে আশেপাশের পরিস্থিতিগুলোকে বোঝার ট্রাই করে। আসলে আমরা বুঝতে পারি ক্রিপার বার্ডির চাইতে অ্যাডিসনের উপরে বেশি ইন্টারেস্টেড ছিল। এই জন্য সে আবারও লাফ দিয়ে অ্যাডিসনের সাইডে চলে আসে, আর এখানে তার আঙ্গুল দিয়ে রক্তগুলোকে পরিষ্কার করা শুরু করে। এরপর সে তার নাক দিয়ে অ্যাডিসনকে শোঙা শুরু করে। খুব শীঘ্রই সে বুঝতে পারে যে অ্যাডিসনই হচ্ছে গিয়ে তার আসল শিকার। এই জন্য সে খুশিতে চিৎকার চেঁচামেচি করা শুরু করে, আর তার এই চিৎকারের শব্দে এখানের গ্লাসগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এরপর সে জানালা দিয়ে মুখ ঢুকিয়ে অ্যাডিসনের উপর আক্রমণ করে দেয়, আর এই ট্রাকটাকে পুরো উল্টে দেয়। যতক্ষণে বাড়ি বুঝতো যে কি হয়ে গেল তার আগেই ক্রিপার অ্যাডিসনকে নিয়ে সেখান থেকে চলেও গিয়েছে। তবে এরপর আমরা দেখতে পারি ক্রিপার অ্যাডিসনকে নিয়ে সেখানে মারে না, সে তাকে নিয়ে ট্রাকের পেছনে বন্দি করে দেয়। এরপর সে বেরিয়ে পড়ে তার পরবর্তী শিকারের জন্য। তবে তার চলে যাওয়ার পরে অ্যাডিসন এখানে পেয়ে যায় ক্রিক নামের সেই ছেলেটাকে। আসলে এটা হচ্ছে গিয়ে সেই ছেলেটা যে কিনা গল্পের শুরুতে ট্রাকের চাকুর দ্বারা আক্রান্ত হয়েছিল। আর যেহেতু তারা দুজনেই খুবই ছোট একটা গ্রাম থেকে ছিল, এই জন্য তারা দুজন একে অন্যকে খুব ভালো করেই চিনত। এই জন্য তারা দুজন মিলে প্ল্যানিং করা শুরু করে যে ক্রিপারের আসার আগেই কি করে তারা এখান থেকে পালাতে পারবে। এখন কার্ট তো এটা ক্লিয়ারলি জানতো যে পেছনের দরজায় একটা ফাঁদ পাতা আছে, এই জন্য তারা প্ল্যানিং করেছিল তারা সামনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। তবে সামনের দরজার সিটেও যে তাদের জন্য একটা ভয়ঙ্কর ফাঁদ ছিল সেটা সম্পর্কে কার্ক একেবারেই জানতো না। এই জন্য যখনই কার্ক গিয়ে দরজাটাকে খোলার জন্য টাচ করে তখনই সাইডে থেকে একটা ভয়ঙ্কর রকমের লোহা বেরিয়ে আসে, যেটা কিনা কার্কের মাথার এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে যায়। এটা দেখার পরে অ্যাডিসনের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে পালানোর চিন্তাই মাথা থেকে বাদ দিয়ে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি গেলেন এখন পর্যন্ত ক্ষেতের মধ্যে এই জিনিসটাকেই খুঁজে বের করার ট্রাই করছিল যে 23 বছর আগে তার ছেলের সাথে আসলে হয়েছিলটা কি। আমরা দেখতে পারি সে তার ছেলের আত্মার কোনো কথা না শুনে গর্ত খুঁড়ে ক্রিপারের হাতটাকে আবারও বাইরে বের করে। আর যখন সেই হাতটাকে টেবিলের উপরে রাখে তখন সে দেখতে পারে এই হাতটা এখন পর্যন্ত নড়ছিল। এরপরে আস্তে আস্তে গেলেন তার হাতটা যখন ক্রিপারের হাতের কাছে নিয়ে যায় তখন ক্রিপারের হাতটা তার হাতটা শক্ত করে ধরে ফেলে আর তাকে হাওয়ার মধ্যে উড়িয়েও দেয়। আমরা দেখতে পারি তার চোখগুলো পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল আর তার শরীরটা উল্টাপাল্টাভাবে ভেঙে চড়ে যাচ্ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি ক্যাপ্টেন ড্যান আর ড্যানিয়াল এখন পর্যন্ত তাদের পুরো টিমের সাথে ক্রিপারকে ধরার প্ল্যানিং করছিল। আর তখন তাদের একটা টিম মেম্বার মাইকেল তার একটা মডিফাই করা ট্রাক নিয়ে চলে আসে। আসলে সেই ট্রাকের উপরে এমন একটা বন্দুক সেট করেছিল যেটা 1 মিনিটে 6000 রাউন্ড ফায়ার করতে পারে। আর মাইকেলের এটা বিশ্বাস ছিল যে এই বন্দুকের সাহায্যে সে যেই কোনো মূল্যে ক্রিপারকে মেরেই ছাড়বে। আর যেহেতু এখন তাদের পুরো টিমটা কমপ্লিট হয়ে গেছে এই জন্য তারা ক্রিপারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন গেলেন জ্ঞান ফিরে পায় তখন সে ডেন আর ডেভিডকে কল দিয়ে তার সঙ্গে মিট করতে বলে। আসলে যখন গ্যালেন কিপারের হাতটা টাচ করেছিল তখন সে তার জীবনের সমস্ত ঘটনাগুলোকে দেখতে পেয়েছিল। সে জানতে পেরেছিল যে এই কিপার আসলে কে, সে কিভাবে এই রূপে এসেছে আর কেনই সে মানুষদেরকে খুন করে। তবে এখন গ্যালেন তাদের দুজনকে বলে যে আমি চাইলেও এখন তোমাদের দুজনের কাছে এই সমস্ত ব্যাপারগুলো এক্সপ্লেন করতে পারবো না। আর আমরা দেখতে পারি তারা দুজন তার উপরে বেশি ফোর্সও করে না। এখন যেহেতু ক্যাপ্টেন ড্যানও চাচ্ছিল কিপারের আসল সত্যিটা জানতে এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে কিপারের হাতটাকে টাচ করবে। এই জন্য যখনই সে কিপারের হাতটাকে টাচ করে তখন কিপারের হাতটা তাকে শক্ত করে ধরে ফেলে আর আস্তে আস্তে করে সে হাওয়ার মধ্যে ওড়া শুরু করে। তবে যখন তার টিম তাকে জোর করে নিচে নামায় তখনই সে সেখানে বেহুশ হয়ে যায় আর তার চোখটাও তখন সাদা হয়ে যায়। আর আমরা দেখতে পারি তার শরীরটাও অদ্ভুত রকম করে বাঁকা হয়ে যাচ্ছিল। আর যখন এরপরে সে জ্ঞান ফিরে পায় তখন সে পুরোপুরি শক্ত হয়েছিল। আর যখন ডেভিড তাকে জিজ্ঞেস করে যে কিপারের সাথে কি হয়েছিল, মানে সে সেখানে কি দেখতে পেয়েছে, তখন ড্যান চুপচাপ এখানে বসেছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি মাইকেল একটা খবর পেয়ে যায় যে হাইওয়ে 9-এর মধ্যেই ক্রিপারের গাড়িটা কেউ একজন দেখতে পেয়েছে। এই জন্য সে বুঝতে পারে হয়তোবা সেখানেই ক্রিপার আছে। এই জন্য সে দ্রুত ড্যানকে এই খবরটা দিয়ে নিজে বেরিয়ে পড়ে ক্রিপারকে ধরার জন্য। আর আমরা দেখতে পারি ড্যানও ফাইনালি সিদ্ধান্ত নেয় সে এইবার যেই কোনো মূল্যে ক্রিপারকে শেষ করেই ছাড়বে। এই জন্য সে আর ডেভিড মাইকেলের গাড়িটাকে ফলো করা শুরু করে। এরপরে যখন তারা হাইওয়ে 9-এ গিয়ে ফাইনালি ক্রিপারের ট্রাকটা পেয়ে যায় তখন ডেভিড প্রচণ্ড রাগের মাথায় সেই ট্রাকের টায়ারের মধ্যে গুলি করে দেয়। তবে যেহেতু এই ট্রাকের টায়ারটাও ছিল বুলেট প্রুফ এই জন্য সেখানে গুলি লেগে উল্টা গুলিটা এসে তাদের গাড়ির মধ্যেই লাগে। আর এরপরে যখন প্রচণ্ড রাগ করে সে ট্রাকের উপরে গুলি করে তখনও তারা সেম একই রেজাল্টটা পায়। তবে তখনই ক্রিপার তার গাড়ি থেকে একটা বম তাদের দিকে মারে।
তবে একেবারে শেষ মুহূর্তে ড্যান নিজের বুদ্ধিমত্তার ইউজ করে বমটাকে পেছনে ফেলে দেয়। তবে এই বমটার মধ্যেও ছিল একটা ট্র্যাকিং সিস্টেম, যেটার জন্য এই বমটা আবারও তাদের দিকেই আসা শুরু করে। তবে তখন ডেভিড তার বুদ্ধির ইউজ করে এই বমটাকে শ্যুট করে আগেই ব্লাস্ট করিয়ে দেয়, যাতে করে বমটা তাদের কোনো ক্ষতি করতে না পারে। তবে তখনই অন্য দিক থেকে মাইকেল চলে আসে তার সেই স্পেশাল গানটা নিয়ে, আর এইবার এইটা দিয়ে সেই কিপারকে শেষ করতে ফুললি রেডি হয়েছিল। তবে এইটা দেখার পরে ড্যান বারবার করে মাইকেলকে রেডিওতে সাবধান করে বলার ট্রাই করছিল যে ভুলেও যাতে করে সে ট্রাকে শ্যুট না করে, কারণ ট্রাকে শ্যুট করলে সেই গুলিগুলো রিটার্ন এসে তাদের গায়ে লাগবে। তবে মাইকেল তার রেডিওর কোনো কথাই শুনতে পাচ্ছিল না, এই জন্য সে তার বন্দুক দিয়ে ট্রাকের উপরে গুলি করা শুরু করে। আর যেটা ভয় ছিল সেটাই হয়েছে, সেই গুলিগুলো উল্টো এসে তাদের গায়ে লেগেছে, যেই জন্য সেখানে মাইকেল আর তার ড্রাইভারের মৃত্যু হয়ে গিয়েছে। আর এগুলো দেখার পরে ড্যান আর ডেভিড প্রচণ্ড আপসেট হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি ক্রিপার আরও একটা বম তাদের গাড়ির দিকে মারে, আর এইবার তারা কোনোভাবেই বমটাকে পাস করতে পারে না, বমটা তাদের গাড়ির নিচেই ব্লাস্ট হয়ে যায়। যদিও গাড়িটা এর জন্য ভেঙে চুরমার হয়ে গেছে, তবে সৌভাগ্যবশত তাদের জীবনটা সেভ হয়ে গেছে। খুব শীঘ্রই কিপার তার ভ্যানটা নিয়ে এখানে চলে আসে আর হর্ন বাজিয়ে বাজিয়ে তাদেরকে একটু বিরক্ত করার ট্রাই করে। তবে এই জন্য ডেভিড প্রচণ্ড রাগ করে তার বন্দুক নিয়ে এখানে চলে আসে আর কিপারের সাথে 1-to-1 ফাইট করার জন্য রেডি হয়ে যায়। আর আমরা দেখতে পারি ড্যানও তাকে সঙ্গ দেওয়ার জন্য ফুললি রেডি ছিল। তবে যখন ক্রিপার বাইরে আসে তখন ড্যান ডেভিডকে সাবধান করে বলে দেয় যাতে করে সে কুল ডাউন থাকে, কারণ যদি সে ভয় পেয়ে যায় আর এই ব্যাপারটা ক্রিপার জানতে পারে তাহলে আজকে তার মৃত্যু নিশ্চিত। তবে তখনই ড্যান মাইকেলের সেই ট্রাকটা দেখতে পারে, এই জন্য সে দৌড়ে ট্রাকে গিয়ে সে নিজে এই বন্দুকটা চালু করার ট্রাই করে। আর তখন আমরা দেখতে পারি ক্রিপার তার চাকুটা নিয়ে ডেভিডকে মারার জন্য দৌড়ে তার দিকে যাচ্ছিল। তখন ডেভিড তার উপর একটা শ্যুট করে দেয়, তবে সে চাকু দিয়ে সেই গুলিটাকে থামিয়ে দেয়। এরপরে ডেভিড দাঁড়া হয়ে তার উপর একটা শ্যুট করে, যেই জন্য তার টুপিটা মাথা থেকে পড়ে যায়। আর এইটার জন্য ক্রিপার প্রচণ্ড রাগ করে ডেভিডকে মারার জন্য পাগলের মতো ছুটে আসে। এরপরে যখনই ডেভিড 3 নম্বর গুলিটা করার ট্রাই করছিল তখন ক্রিপার তার একটা স্পেশাল অস্ত্র সাহায্যে তার উপর আক্রমণ করে, যেটা গিয়ে তার বন্দুকের মাথায় লাগে। এখন নিজেকে সেভ করার জন্য ডেভিডের কাছে শুধুমাত্র একটা হ্যান্ড গানই ছিল, আর যখন এইটা দিয়ে সে শ্যুট করার ট্রাই করছিল তখন ক্রিপার তার শক্তিশালী আক্রমণের মাধ্যমে যখনই ডেভিডকে শেষ করতে যাচ্ছিল তখনই শেষ মুহূর্তে ড্যান সেই বন্দুকটার কন্ট্রোল নিয়ে ক্রিপারকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ দেওয়া শুরু করে, যে জন্য ক্রিপারের মনোযোগ তো অন্যদিকে চলে যায়। তবে আসলে এখন এই বন্দুকটা লক হয়ে গিয়েছিল। এখন ক্রিপার তার ছুরিটা নিয়ে ড্যানের দিকে দৌড়ানো শুরু করে আর সে তার পাখাগুলো দিয়ে আকাশে ওড়াও শুরু করে। তবে যতই ট্রাই করছিল ড্যান, কোনোভাবেই সে সেই বন্দুকটা চালু করতে পারছিল না। আর তখন তার মনে হচ্ছিল যে হয়তোবা এখনই তার জীবনের শেষ মুহূর্ত। তবে এই সংকটময় মুহূর্তেও সে তার মাথা ঠান্ডা রেখে সম্পূর্ণ ট্রাই করে গুলিটাকে চালু করার জন্য, আর একেবারে শেষ মুহূর্তে সে গুলিটা চালু করতে সক্ষম হয়ে যায়। আর সে কিপারের উপরে এতগুলো গুলি করে যে কিপারের শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে যায়। তবে এতগুলো গুলির পরেও কিপারের কিছুই হচ্ছিল না, আর যখনই সে সুযোগ পেয়ে যায় তখন সে গিয়ে সোজা ড্যানের উপরে আক্রমণ করে দেয়। দূর থেকেই ডেভিড দেখতে পারে যে কিপার ড্যানের মাথাটা তার কুড়াল দিয়ে কেটে ফেলেছে। এটা দেখার পরে সে প্রচণ্ড আপসেট হয়ে যায় আর নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করা শুরু করে। আর এদিকে রাত যতই গভীর হচ্ছিল ততই গ্লান বুঝতে পারছিল যে ক্রিপার তাকে মারার জন্য অবশ্যই আসবে, এই জন্য সে তার শটগানটা নিয়ে শেষ লড়াই করার জন্য রেডি হয়েছিল। আর যখনই সে বাইরে গাড়ির লাইট দেখতে পারে তখন তার মনে হয় যে হয়তোবা ক্রিপার চলে এসেছে, এই জন্য সে যখন শটগান নিয়ে বাইরে আসে তখন সে দেখতে পারে এটা ছিল আসলে বাডি, যে কিনা এসে তাকে ইনফর্ম করে বলে যে তার নাতি অ্যাডিসনকে ক্রিপার তুলে নিয়ে গেছে। এদিকে ট্রাকের মধ্যে আটকে থাকা অ্যাডিসন যখন বাইরে কিছু শব্দ শুনতে পারে তখন সে বুঝতে পারে ক্রিপার আসছে, এই জন্য সে চাদর মুড়ো দিয়ে মরে যাওয়ার নাটক করা শুরু করে। তবে ক্রিপার আসার সঙ্গে সঙ্গেই তাকে খুঁজে বের করে ফেলে আর তাকে খাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। তবে যখনই সে চাকু নেওয়ার জন্য উল্টো দিকে ঘুরে তখন এই সুযোগে অ্যাডিসন সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন ক্রিপার তাকে ড্রাইভার সিটের সামনে গিয়ে ধরে ফেলে, আর তখন অ্যাডিসন খুবই চালাকির সঙ্গে ড্রাইভার সিটের সেই ফাঁদটাকে অ্যাক্টিভেট করে দেয়, যেই জন্য একটা ভয়ঙ্কর লোহার রড ক্রিপারের মাথার একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। এটার জন্য ক্রিপার ভয়ঙ্কর রকমের চিৎকার করা শুরু করে, কারণ এটার জন্য সে এত বেশি কষ্ট পাচ্ছিল যে তার একটা চোখ পর্যন্ত বেরিয়ে গিয়েছিল। আর তখন অ্যাডিসন তার বুদ্ধিমত্তা ইউজ করে কোনো রকমে সেখান থেকে বাইরে বেরিয়ে পেছনের ফাঁদটাকে ইগনোর করে বাইরে বেরিয়ে চলে আসে আর এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। যদিও ক্রিপার তাকে ধরার জন্য দৌড়ে তাকে ফলো করার ট্রাই করে, তবে সে এসে সোজা মাটির মধ্যে পড়ে যায়। আর তখন আমরা জানতে পারি যখন ড্যান তার উপরে গুলি করেছিল তখন তার একটা পাখা সেখানে সে হারিয়ে ফেলেছে, এই জন্য এখন সে চাইলে উঠতে পারবে না। এই জন্য সে দৌড়েই অ্যাডিসনকে ফলো করা শুরু করে আর তার সেই স্পেশাল অস্ত্রটা দিয়ে অ্যাডিসনের উপরে আক্রমণ করে দেয়। তবে তখনই সৌভাগ্যবশত অ্যাডিসন একটা পাথরের সাথে উষ্টা খেয়ে মাটিতে পড়ে যায়, যেই জন্য সেই অস্ত্রটা কয়েক ইঞ্চি উপর দিয়ে চলে যায়। এখন এই জন্য ক্রিপার প্রচণ্ড রাগ হয়ে তার সেই রশিওয়ালা চাকুটা হাতে নেয় আর এইটা দিয়ে সে তার উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে যেহেতু এখন তার একটা চোখ ছিল এই জন্য এক চোখ দিয়ে সে কোনোভাবেই নিশানা ঠিক করতে পারছিল না, আর তাছাড়া আস্তে আস্তে করে তার শিকার দূরে চলে যাচ্ছিল।
এই জন্য সে এক চোখ দিয়েই তার উপরে আক্রমণ করে দেয়, তবে তার নিশানা ঠিক জায়গায় গিয়ে লাগে না। এটা গিয়ে অ্যাডিসনের জ্যাকেটের মধ্যে পড়ে, যেই জন্য অ্যাডিসন সেখানে পড়ে যায়। আর এই জন্য সে তার কুড়ালটা নিয়ে আবারও অ্যাডিসনের দিকে দৌড়ানো শুরু করে। তবে যখনই সে গিয়ে অ্যাডিসনের উপরে আক্রমণ করত, তখনই একটা ট্রাক এসে তাকে সেখানে অ্যাক্সিডেন্ট করে দেয়, যেই জন্য সে সেখানে পড়ে যায়। আর তখন অ্যাডিসন এই সুযোগটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। মানুষকে ভয় পাইয়ে মারা ক্রিপার এখন নিজেকে খুবই অসহায় ফিল করছিল। এই জন্য সে তার সমস্ত রাগটা ট্রাক ড্রাইভারের উপরে ঝাড়া শুরু করে। সে তাকে আচ্ছা রকম ধোলাই করে সেখানে মেরে ফেলে। এরপরে সে কোনো রকমের নিজের শরীরটাকে ঠিক করে সোজা চলে আসে অ্যাডিসনের ঘরের মধ্যে তার কাটা হাতটা নেওয়ার জন্য। তবে এখানে সে কাটা হাতটা একটা টেবিলের উপরে পেয়ে তো যায়, তবে গ্যালেন তার জন্য একটা মেসেজও দিয়েছিল, যেখানে সে লিখেছিল আমি জানি তুমি আসলে কে। আর এইটা পড়ার পরে ক্রিপারের মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে হাতটাকে পুরো গুঁড়োই করে ফেলে। আসলে যেহেতু মানুষদের শিকার করার জন্য তার কাছে মাত্র 23 দিনের সময় ছিল, এই জন্য 23 দিন শেষ হতে আর বেশি সময় ছিল না। এরপরে তাকে 23 বছরের জন্য ঘুমে যেতে হবে। এই জন্য সে এখন অ্যাডিসনকে বাদ দিয়ে একটা বড় শিকার করার প্ল্যানিং করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন অ্যাডিসন কোনো রকমে পালিয়ে নিজের জীবনটা সেভ করার ট্রাই করছিল, তখন তাকে রাস্তায় বাডি পেয়ে যায়। আর এরপরে পরদিন সকালেই আমরা দেখতে পারি বাডি আর অ্যাডিসন অনেকটা ক্লোজ হয়ে যায়, আর তারা দুজন একে অন্যকে প্রপোজও করে দেয়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো এই অদ্ভুত হরর মুভিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।